আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এসএসসি ফিজিক্সের প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত আমরা চেষ্টা করব সকল সূত্রের ব্যাখ্যা পড়ার জন্য। এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা 2027 এবং 28 ব্যাচের আছো, তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। সো ভিডিওটা তোমরা দেখবে। তো প্রথম অধ্যায়টা যদি আমরা শুরু করি, দেখো প্রথম অধ্যায়টা যদি শুরু করি, প্রথম অধ্যায়, তো তোমার প্রথম অধ্যায়ে কি কি পড়তে হবে? এক নাম্বার হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, ভিসি ইকুয়াল এস বাই এন। ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল এস বাই এন। এবং ভার্নিয়ার ধ্রুবক বের করার আরেকটা সূত্র হচ্ছে ভিসি ইকুয়াল এস মাইনাস এক্স। ওকে, এখানে ভিসি কি, এস বাই এন কি, এস কি, এক্স কি, প্রত্যেকটা বিষয় আমরা ইন ডিটেলস লিখে দেব। ওকে, তো ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ভিসি হলো ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক অর্থাৎ ভার্নিয়ার কনস্ট্যান্ট। ওকে, তাহলে এস মানে কি? এস এস হচ্ছে ভার্নিয়ার স্কেলের, ভার্নিয়ার স্কেলের, ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম এক ভাগের মান। সেখানে এস ইকুয়াল 1 মিলিমিটার হয়। এস হচ্ছে ভার্নিয়ার যে স্কেল আছে, সেই ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, যেখানে এস ইকুয়াল 1 মিলিমিটার হয়। সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখব, প্র্যাকটিক্যালি দেখব। দেখো এন কি? এন এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, ভাগ সংখ্যা। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। এটা সাধারণত এন ইকুয়াল তোমার 20 গড় হয়, 20টি হয়, অর্থাৎ 20টি, এন এর মান 20। ওকে, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভিতরে তোমার এরকম 20টা দাগ থাকে, এই জন্য এন এর মান হচ্ছে 20। তারপরে আসো এস মানে কি? এস মানে তো লিখে দিলাম ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান। এই এক্স কি? এক্সটা একটু তোমাকে বোঝাই। যদি যদি ভার্নিয়ার স্কেলের, ভার্নিয়ার স্কেলের, ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের, প্রধান স্কেলের 19 ঘরের সাথে, 19 ঘরের সাথে মিলে যায়, মিলে যায়, তাহলে, তাহলে এই এক্স এর মান হবে, এই এক্স, এক্স জিনিসটাকে আমি পরে দিচ্ছি, এক্স, এক্স এর মান হবে 19/20, ভাগ করলে 0.95 মিলিমিটার পাবে। এখন বলতে পারো স্যার এক্সটা তাহলে কি জিনিস? দেখো তুমি কিন্তু এখান থেকে এই যে একটা ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স, স্লাইড ক্যালিপার্সের মধ্যে যে প্রধান স্কেল আছে আর যে ভার্নিয়ার স্কেল আছে, হ্যাঁ, এই দুইটা স্কেলের মধ্যে ভার্নিয়ার স্কেলে থাকে 20টা ঘর, আর প্রধান স্কেলে অসংখ্য ঘর থাকে, কিন্তু ভার্নিয়ার স্কেলে 20 ঘর, প্রধান স্কেলে 19 ঘরের সাথে মিলে যায়। এখন এই যে ভার্নিয়ার স্কেলের মধ্যে 20টা ঘর থাকে, এক একটা ঘরের মান কিন্তু, এক একটা ঘরের মানকে কিন্তু এস দ্বারা প্রকাশ করা, তার মান হচ্ছে 1 মিলিমিটার। ওকে, তাহলে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান কত? সেই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 0.95 মিলিমিটার। তাহলে এই এক্স হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। এক্স হচ্ছে প্রধান স্কেলের, প্রধান স্কেলের ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম এক ঘরের মান।
এক ঘরের মান। ওকে, এ হচ্ছে। এখন যদি তোমাকে বলে যে বার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সাথে মিলে যায়, তাহলে কি করবা? তাহলে তুমি এক্স এর মান কেমনে বের করবা? যেহেতু বার্নিয়ার স্কেলের 10 ঘর প্রধান স্কেলের 9 ঘরের সাথে মিলে যায়, তার মানে বার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম মানগুলো আছে সেই মানগুলা প্রধান স্কেলের, এই যে তুমি মানটাতে বের করবা, তাহলে তুমি 9 রাখবা উপরে, 10 রাখবা নিচে। তো এখান থেকে তুমি কিন্তু এই মানটা পাচ্ছ 0.95 মিলিমিটার। ওকে, এখন তোমার এখানে উল্লেখ করা থাকবে বার্নিয়ার স্কেলের কত ঘর প্রধান স্কেলের কত ঘরের সাথে মিলে যায়, এই জিনিসটা তোমার উল্লেখ করা থাকবে। তাহলে আমরা এক্স দ্বারা কি বুঝলাম? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান। ওকে, তাহলে আমরা এই বার্নিয়ার ধ্রুবক বের করার জন্য দুইটা সূত্র শিখলাম, একটা হচ্ছে ভিসি ইকুয়াল এস বাই এন, আর একটা হলো ভিসি ইকুয়াল এস বাই এক্স। ওকে, এখন এই বিষয়টা আমি তোমাকে একটু স্লাইডে দেখাই, মোবাইলের মাধ্যমে দেখাই। দেখো, তোমাদের জন্য আমি এই যে এই কাজটা করলাম, একটু খেয়াল করো। এই যে একটা স্কেল উপর দিয়ে স্লাইড করতেছে, হ্যাঁ, যাওয়া আসা করতেছে, এটা স্লাইড, এটার নাম হচ্ছে বার্নিয়ার স্কেল। এই যে এটার নাম হচ্ছে বার্নিয়ার স্কেল, যেটাকে আমি নড়াইতে চড়াইতে পারতেছি, এটার নাম হচ্ছে বার্নিয়ার স্কেল। ওকে, আর যে স্কেলের উপরে এই স্কেলটা, হ্যাঁ, এদিক ওদিক হচ্ছে, এটা হচ্ছে তোমার মূল স্কেল, এটা মূল স্কেল, এটা হলো বার্নিয়ার স্কেল। এখন কথা হচ্ছে যে এস মানে কি? এস মানে হচ্ছে যে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান, অর্থাৎ এই যে বার্নিয়ার স্কেল আছে, এই যে বার্নিয়ার স্কেল, সেই স্কেলটা আমি ঘোরাচ্ছি, এই স্কেলের মধ্যে কিন্তু এই যে দেখো শূন্য থেকে শুরু করে এখানে তোমার সাধারণত 20টা ঘর থাকে, কিন্তু এই স্কেলের মধ্যে 0 থেকে 9 পর্যন্ত আছে। যাই হোক, তো এখানে এই বার্নিয়ার স্কেলটাতে 20টা ঘর থাকে। ওকে, এটা ওইরকম ভাবে সেট আপ করে নেওয়া যায়। এই হচ্ছে এস এর মান, অর্থাৎ এই বার্নিয়ার স্কেলের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলো আছে প্রত্যেকটা ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার করে। ওকে, 1 মিলিমিটার করে। এরপরে দেখো, এরপরে যে কথাটা এখানে উল্লেখ করা আছে যে এন, এন মানে হচ্ছে এই যে বার্নিয়ার স্কেলের মধ্যে 20টা ঘর থাকে, এই 20টা ঘর হচ্ছে এন এর মান, 20টা ঘর হচ্ছে এন এর মান। ওকে, তারপরে তোমাকে আরেকটা বিষয় বলি, যে তুমি যদি এই স্কেলটাকে একদম ঠিক একসাথে লাগাই দাও, একটু বড় করে দেখাই, একসাথে লাগাও, তাহলে কিন্তু তোমার এই মূল স্কেল, এই যে মূল স্কেলটা আছে, ভিতরের স্কেলটা আছে, এই যে দেখাই, এই যে মূল স্কেলটা আছে, এই মূল স্কেল আর এই বার্নিয়ার স্কেলের মধ্যে তোমার ঘরের পার্থক্য থাকবে একটা, অর্থাৎ এই বার্নিয়ার স্কেলের 10 ঘর বা 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সাথে মিলে যাবে। এই যে বার্নিয়ার স্কেলের 20টা ঘর প্রধান স্কেলের 19টা ঘরের সাথে মিলে যাবে। ওকে, তাহলে এই বার্নিয়ার স্কেলের একটা ঘরের মান তো আমি জানি 1 মিলিমিটার করে, তাহলে প্রধান স্কেলের এক ঘরের মান কত সেটা কিন্তু আমরা জানি না। এই যে প্রধান স্কেলের আমরা মানটা বের করলাম 0.95 মিলিমিটার। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। ওকে, দেখো, ওকে, এরপরে আমরা এই সূত্রগুলো মুছে দিই। এখন তুমি একটা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য তো প্রস্থ মাপবে, সেই দৈর্ঘ্য মাপার জন্য যে সূত্রটা তোমার ইউজ হবে সেটা হচ্ছে দৈর্ঘ্য এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে এল কি, এম কি, ভি এবং ভিসি কি, এইগুলা বিষয় নিয়ে আলোচনা করি। এই ভিসি তো তুমি জানোই যে ভিসি কি, বার্নিয়ার কনস্ট্যান্ট, এটা এর আগে আমরা দুইটা সূত্র থেকে শিখে আসি। এখন দেখো, তাহলে এম কি? এম, এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, প্রধান
স্কেল পার্ট। এখন এম যেহেতু প্রধান স্কেল পার্ট, ভালো কথা, কিন্তু প্রধান স্কেল পার্ট ব্যাপারটা কি কি জিনিস সেটা আমরা একটু লিখি। অর্থাৎ ভার্নিয়ার স্কেল মূল স্কেলের বা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের যত দাগ অতিক্রম করে সেটি প্রধান স্কেল পার্ট। ওকে, আচ্ছা, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের যত দাগ অতিক্রম করবে সেটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। এটা আমি এরপরে আবার দেখাচ্ছি। তারপরে দেখো ভি মানে কি। ভি মানে হচ্ছে ভার্নিয়ার সমপতন। ওকে, ভি মানে ভার্নিয়ার সমপতন আমরা বুঝলাম। তো ভার্নিয়ার সমপতন বিষয়টা কি সেটা আমি একটু ইন ডিটেলস লিখে দিই। ভার্নিয়ার স্কেলের কোনো না কোনো দাগ প্রধান স্কেলের কোনো দাগের সাথে মিলে যাবে। তো ভার্নিয়ার স্কেলের ওই দাগটি ভার্নিয়ার সমপতন। তাহলে আমি এই দুইটা বিষয় তোমাদের ক্লিয়ার করি। একটু দেখো, আমি তোমাদেরকে এই স্লাইডে দেখাই। দেখো, আমি একটা পিস নিলাম, হ্যাঁ। দেখো, এই পিসটা আমি এখানে রাখলাম, এই যে এখানে রাখার পরে দেখো, এই যে রাখলাম না, এই একটা বৃত্তাকার একটা গোলাকার একটা বস্তু। আমি এটা রাখার পরে দেখো, এখানকার এই যে শূন্য দাগটা অর্থাৎ ভার্নিয়ার স্কেলের যে ছোট যে স্কেলটা আছে, এই ছোট স্কেলের শূন্য দাগটা মূল স্কেলের দুই দাগকে অতিক্রম করছে। মূল স্কেলের যে 1 2 3 এই যে দাগগুলো আছে, এর মধ্যে 2 দাগকে কিন্তু অতিক্রম করছে। এই যে 2 দাগরে যে অতিক্রম করলো, এইটাই হচ্ছে এম এর মান, অর্থাৎ প্রধান স্কেল পার্ট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন যদি পিসটা আমরা চেঞ্জ করে নেই, আবার দেখাই। এই যে আমি আরেকটা এখানে পিস নিলাম, আয়তাকার বা বর্গাকার, যাই হোক। দেখো এখানে কি করলো, এই যে মূল স্কেলের শূন্য দাগটা, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা মূল স্কেলের 2 দাগরে কিন্তু অতিক্রম করছে। সুতরাং এখানে প্রধান স্কেল পার্ট কত হবে? 2 হবে। তারপরে ভি ভার্নিয়ার সমপতন, এই ব্যাপারটা একটু বুঝো। ভার্নিয়ার সমপতন ব্যাপারটা একটু দেখো। ওকে, দেখো ভার্নিয়ার সমপতনটা একটু বোঝার চেষ্টা করো। এই যে ভার্নিয়ার স্কেল এবং মূল স্কেল, এই দুইটা স্কেলের মধ্যে অসংখ্য এখানে ছোট ছোট দাগ আছে, তাই না? এই দাগগুলা কোনো না কোনো দাগের সাথে, তো মূল স্কেলের ছোট দাগ আর ভার্নিয়ার স্কেলের ছোট দাগের সাথে একদম সোজাসুজি মিলে যাবে। যেই দাগটা মিলে যাবে সেটা হচ্ছে ভার্নিয়ার
সমপতন। এখন বার্নিয়ার সমপতন কোন মানটা নিবা? তুমি এই যে বার্নিয়ার স্কেলের যে দাগটা মিলে গেল প্রধান স্কেলের সাথে, এই বার্নিয়ার স্কেলের মানটা কিন্তু তুমি নিবা, তুমি কিন্তু মূল স্কেলের দাগ নিবা না। বুঝতে পারছো? হ্যাঁ, এটাই হচ্ছে তোমার এই প্রধান স্কেল পার্ট এবং বার্নিয়ার স্কেল পার্ট। আচ্ছা, এই ব্যাপারটা আর একটু তোমাদেরকে বলি। এই যে ইন্ডিকেটর চলে আসছে, দেখো তাহলে এদিকে খেয়াল করো। এই যে মূল স্কেলের বার্নিয়ার সমপতনটা দেখো কি, দেখো এখানে জিরোর দাগটা, বার্নিয়ার স্কেলের জিরো দাগ মূল স্কেলের ওই যে 6 নাম্বার দাগটার সাথে কিন্তু মিলে গেছে। একটা গ্রিন, একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে রেড কালার, এই দুইটা ইন্ডিকেটর কিন্তু একই জায়গায় জিরোতে আছে, তাহলে এখানে জিরো হবে তার মান। ওকে, তো এই হচ্ছে বার্নিয়ার সমপতন। ওকে, আরেকটা পিস নিয়ে যদি দেখায়, এই যে দেখো, এই যে দেখো, ওকে, তাহলে বিষয়টা আশা করি বুঝতে পারছি। এই হচ্ছে প্রধান স্কেল এবং বার্নিয়ার স্কেলের। ওকে, তারপরে প্রথমতের এই যে তিনটা সূত্র গেল, তারপরে হচ্ছে স্ক্রু গজ। স্ক্রু গজটা যদি আমি একটু দেখাই, স্ক্রু গজের ব্যাপারটা, স্ক্রু গজ, স্ক্রু গজটা দেখো। ওকে, তাহলে স্ক্রু গজটা পড়ার জন্য তোমার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, প্রথমে পড়তে হবে পিচ। পিচ, পিচকে তোমার পি দ্বারা প্রকাশ করে, তাহলে পিচ কি জিনিস এটা একটু দেখো। যদি তুমি আগের বিষয়টা জেনে থাকো, বুঝে থাকো, তাহলে পিচ কি জিনিস এটাও কিন্তু তুমি পারবা। দীর্ঘ ইকার হবে, একটু দেখো। পিচ, পিচ হচ্ছে তোমার স্ক্রু গজের, আমি কিছুক্ষণ পরে তোমাদের এই বিষয়টা দেখাবো। স্ক্রু গজে এমন একটা বৃত্তাকার স্কেল আছে, যে স্কেলটা তোমার রৈখিক স্কেল এবং মূল স্কেলের শূন্য দাগ বরাবর থাকে। এটা একবার ঘোরাইলে যতটুকু সরে যাবে সেটাই হচ্ছে পিচ। এই জিনিসটা আমি একটু তোমাদের দেখাচ্ছি, একটু পরে আগে লিখে নেই যে বৃত্তাকার স্কেল, বৃত্তাকার স্কেল একবার একবার সম্পূর্ণ ঘোরালে রৈখিক স্কেল বরাবর, রৈখিক স্কেল বরাবর বরাবর যতটুকু সরণ ঘটে তাকে পিচ বলে। তো পিচকে পি দ্বারা প্রকাশ করে। ওকে, এখানে পিচ পি ইকুয়াল 1 মিলিমিটার হয়। ওকে, তারপরে দেখো নুনাঙ্ক। বিষয়টা দেখো, আমরা এর আগে যে বার্নিয়ার ধ্রুবক ভিসি পড়ছিলাম, ভিসি দুইটা সূত্র ছিল, এস বাই এন, আর একটা হলো ভিসিকাল এস মাইনাস এক্স, এই দুইটা ছিল ভিসি, বার্নিয়ার ধ্রুবক। আর এটা হচ্ছে নুনাঙ্ক, তাহলে নুনাঙ্কের সূত্র কি হবে? এলসি ইকুয়াল পি বাই এন। একটা বিষয় খুব ভালোভাবে তুমি কম্পেয়ার করা শিখো, যে এখানে ভিসি এখানে এস বাই এন ছিল, এস এর মান ছিল 1 মিলিমিটার আর এন এর মান ছিল তোমার 20টি, মানে 20টি গড় ছিল। আর এই ক্ষেত্রে নুনাঙ্কের অর্থাৎ স্ক্রু গজের ক্ষেত্রে পি মানে পিচ, এখানে পিটা হচ্ছে 1 মিলিমিটার আর এনটা হচ্ছে তোমার 100টি, অর্থাৎ এখানে ভাগ সংখ্যা থাকে 100টা নুনাঙ্ক। ওকে,
তাহলে নুনাঙ্ক হচ্ছে তুমি পিচকে তার ভাগ সংখ্যা দ্বারা ভাগ করবে, এটা হচ্ছে তোমার নুনাঙ্ক। ওকে, তাহলে এই বিষয়টা যদি আমি বলি, তোমাদেরকে জিনিসটা একটু দেখাই। দেখো, এটা হচ্ছে তোমার স্ক্রু গজ। ওকে, এটা হচ্ছে স্ক্রু গজ। এই স্ক্রু গজটা তোমাকে আমি একটু ভালোভাবে বুঝাই। এই যে আমি বৃত্তাকার স্কেলটাকে ঘোরাচ্ছি, বৃত্তাকার স্কেলটা ঘোরাইলে কি হবে, এই বৃত্তাকার স্কেলটা ঘোরানোর ফলে এই বৃত্তাকার স্কেলটা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, এবং এর ভিতর থেকে দেখো একটা স্কেল বের হচ্ছে, সেটা হচ্ছে রৈখিক স্কেল। এই যেটা রৈখিক স্কেল। ওকে, রৈখিক মানে সরল রেখা বরাবর একটা স্কেল আছে। ওকে, এখন আমি যদি এটাকে আবার তার পূর্বের অবস্থানে নিয়ে যাই, একদম জিরো দাগের সাথে নিয়ে নেই, তাহলে দেখো, হ্যাঁ, এই যে এটাকে আমি আগের মতো সেট আপ করলাম। দেখো, এই যে যে স্কেলটাকে আমি ঘোরাচ্ছি এটার নাম হচ্ছে বৃত্তাকার স্কেল, আর যে স্কেলটা এটার ভিতরে আছে সেটা হলো রৈখিক স্কেল। রৈখিক স্কেলের জিরো দাগ আর হচ্ছে এই যে বৃত্তাকার স্কেলের জিরো দাগ একদম সমান সমান। এখন যদি আমি এইটাকে একবার ঘোরাই, একবার ঘুরে আবার দেখো জিরোতে আনলাম, তাহলে দেখো ওই যে রৈখিক স্কেল বরাবর এক ঘর চলে যাবে, 1 মিলিমিটার চলে যাবে, সেটা হচ্ছে পিচের মান, অর্থাৎ পিচ ইকুয়াল 1 মিলিমিটার। পিচ ইকুয়াল এখানে 1 মিলিমিটার হবে। ওকে, আর এই যে বৃত্তাকার স্কেলটা আছে, দেখো একটা বিষয় খেয়াল করো, 0, 5, 10, 15, 20 এরকম ভাবে আছে। এখানে সাধারণত 100টা ঘর থাকে। 100টা ঘর থাকে, এই হচ্ছে এন এর মান। তো এই বিষয়টা বুঝতে পারছো? ওকে, আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। এখন দেখো, স্ক্রু গজ দিয়ে তুমি একটা জিনিসের ব্যাস নির্ণয় করবা। তো সেই ব্যাস নির্ণয় করার যে সূত্র, সেটা আমরা একটু লিখি। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সূত্র। ব্যাস ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এলসি, সি ইন্টু এলসি। এটা হচ্ছে আমাদের স্ক্রু গজের সাহায্যে, স্ক্রু গজের সাহায্যে কোনো একটা বস্তুর ব্যাস নির্ণয় করার, বৃত্তাকার কোনো বস্তুর ব্যাস নির্ণয় করার জন্য আমরা এই স্ক্রু গজটা ব্যবহার করি। দেখো, স্ক্রু গজ এবং স্লাইড ক্যালিপার্সের মধ্যে যে পার্থক্যটা, স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে তোমার আয়তাকার কোনো বস্তু, বর্গাকার কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এগুলো নির্ণয় করা হয়। আর বৃত্তাকার কোনো বস্তু, গোলাকার কোনো বস্তুর জন্য তোমার স্ক্রু গজটা ব্যবহার করা হয়। তবে স্ক্রু গজটা ব্যবহার করা সবচেয়ে নিখুঁত হয় স্ক্রু গজের সাহায্যে ব্যবহার করলে। ওকে, পরিমাপ করলে। এখন এখানে দেখো, ব্যাস ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি, এই জিনিসটা আমরা একটু ভালোভাবে খেয়াল করি। এল হচ্ছে কি, এল রৈখিক স্কেল পার্ট। এর আগে কিন্তু আমরা স্লাইড ক্যালিপার্সে ওই জিনিসটা শিখলাম, রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট। এখন আসো, রৈখিক স্কেল পার্টটা কি এটা আমরা একটু ব্যাখ্যা দিই। যে তোমার বৃত্তাকার স্কেল, বৃত্তাকার স্কেল, বৃত্তাকার স্কেল রৈখিক স্কেলের, রৈখিক স্কেলের যে দাগ অতিক্রম করে, অতিক্রম করে তাই হচ্ছে, তাই হলো এই যে রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট, তাই হচ্ছে রৈখিক স্কেল পার্ট। অর্থাৎ বৃত্তাকার যে স্কেলটা আছে, যা দেখাইলাম, বৃত্তাকার স্কেলটা তুমি যখন ঘুরাইতে থাকবা, তো রৈখিক স্কেলের একটা নির্দিষ্ট দাগকে এটা অতিক্রম করবে, এটাই হচ্ছে রৈখিক স্কেল পার্ট। আমি আবার দেখাচ্ছি। এরপরে দেখো সি, সিটা আমরা কিন্তু এর আগে ভি পড়ছিলাম, ভার্নিয়ার সমাপতন। ওকে, অর্থাৎ যে দাগটা তোমার মূল ভার্নিয়ার স্কেল এবং মূল স্কেলের সাথে মিলে যায়, সেটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন।
আর এই সিটাও এরকম বার্নিয়ার সমপতনের মতো। যাই হোক, এটা হচ্ছে সমপতন, এটা হচ্ছে সমপতন। তাহলে কি সমপতন? এই যে বৃত্তাকার স্কেলটা যখন তুমি ঘুরাইতে থাকবা তখন রৈখিক স্কেলের কোনো না কোনো দাগের সাথে একদম হুবহু মিলে যাবে, এটা হচ্ছে তোমার সমপতন। অর্থাৎ বৃত্তাকার স্কেল রৈখিক স্কেলের কোনো না কোনো দাগের সাথে মিলে যায়, এটাই হচ্ছে বার্নিয়ার সমপতন। এই জিনিসটা তোমাদেরকে আমি একটু দেখাই যে বার্নিয়ার সমপতনটা কি, দেখাচ্ছি তোমাকে। ওকে, তাহলে দেখো রৈখিক স্কেল পার্টটা কি জিনিস। রৈখিক স্কেল পার্ট, আমি যখন কোনো একটা বস্তু এর মাঝে রাখলাম, একটা বৃত্তাকার বা গোলাকার একটা বস্তু রাখলাম, তখন আমি কিন্তু এটা যদি ঘোরাই, দেখো এটা এই যে পর্যন্ত আসলো, আসার পরে এইখানে এই যে রৈখিক স্কেল বরাবর কয়টা গড় অতিক্রম করছে, এই যে রৈখিক স্কেলটা আছে, এই রৈখিক স্কেল বরাবর কয়টা দাগ অতিক্রম করছে একটা জিনিস খেয়াল করো। 0 থেকে 5 পর্যন্ত আছে, 5, 6, 7, 8, 9, এরকম 9টা গড় অতিক্রম করছে। এটা হচ্ছে রৈখিক স্কেল পার্ট। আর সমপতন কোনটা? সমপতন হচ্ছে দেখো, সমপতন এই যে এটা ঘোরানোর সময় এই যে মাঝের যে দাগটা আছে, এই যে মাঝের রৈখিক স্কেলের যে মাঝের যে দাগটা আছে, এটা কিন্তু তোমার এই যে বৃত্তাকার স্কেলের এই একটা দাগের সাথে একদম মিলে গেছে। হ্যাঁ, এই যে এই দাগের সাথে এটা মিলে গেছে, এই দাগটাই হলো তোমার সমপতন। ওকে, আমরা দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ের সূত্রগুলো ব্যাখ্যা সহ শিখলাম। এবার আসো দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। চ্যাপ্টার 2 অনেক ইম্পর্টেন্ট। আমরা চলে আসলাম চ্যাপ্টার 2, বেগ, গতির অধ্যায়। ওকে, গতির অধ্যায়। দেখো এখানে সূত্রগুলো আমি তোমাদেরকে একটু বোঝাচ্ছি। প্রথমে আসো দ্রুতি ডি ইকুয়াল দ্রুতি ভি ইকুয়াল ডি বাই টি। দ্রুতি ভি ইকুয়াল ডি বাই টি, অর্থাৎ দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। তাহলে এর এককটা কি হবে? দেখো, দূরত্বের একক মিটার আর সময়ের একক সেকেন্ড। এটা যদি আমরা এই সেকেন্ডটা উপরে নিয়ে আসি তাহলে মিটার পার সেকেন্ড, তাহলে আমরা একক পেলাম। কি একক পেলাম? আমরা দ্রুতির একক পেয়েছি। ওকে, তো আমরা যদি দ্রুতির মাত্রা বের করতে চাই তাহলে মাত্রা কি হবে? এই যে এম, মানে দূরত্বের একক, দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের মাত্রা কি? এল। সময়ের মাত্রা কি? টি−1। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিবে, এটা হচ্ছে মাত্রা, দ্রুতির মাত্রা। 1 নাম্বার সূত্র গেল। 2 নাম্বার সূত্র হচ্ছে বেগ ভি ইকুয়াল এস বাই টি। বেগ ভি ইকুয়াল এস বাই টি। এখানে আরেকটা জিনিস আমি লিখে দিচ্ছি, ডি কি জিনিস? ডি হচ্ছে দূরত্ব। তুমি দূরত্ব জিনিসটা কেমনে লিখবা প্রশ্নে? দূরত্ব ডি ইকুয়াল, ধরো এরকম 5 মিটার। যখনই দেখবা যে একটা সংখ্যার সাথে 5 মিটার দেওয়া আছে, হ্যাঁ, তখন সেটা হচ্ছে ডি বা এস, এই হচ্ছে। তারপরে সময় টি, মানে হচ্ছে সময়, তুমি যখন সাইড নোট দিবা তখন লিখবা সময় একটা কমা দিবা, টি ইকুয়াল ধরো 5 সেকেন্ড। ওকে, তো এই বিষয়টা একটু দেখো। বেগ, এখানে যে উপরে আমি এস লিখলাম, এস মানে স্মরণ আর টি মানে টাইম। তাহলে এই স্মরণের একক হচ্ছে মিটার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে কি হলো? মিটার পার সেকেন্ড। এটা আমরা একক পেয়েছি। কার একক পেয়েছি? এটা কিন্তু আমরা বেগের একক পেয়েছি। বেগের যদি আমরা মাত্রা বের করতে চাই তাহলে কিন্তু আমরা লিখতে পারি, যেহেতু এম মানে দৈর্ঘ্য একক, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল টি−1, এই হচ্ছে মাত্রা, বেগের মাত্রা। তো এখানে এস কি জিনিস? এস হচ্ছে স্মরণ, এস হচ্ছে
সরণ। ওকে, তাহলে সরণ এস ইকুয়াল ধরো 5 মিটার, সরণ একক মিটার। আরেকটা আছে টাইম টি। তাহলে বেগ, দ্রুতি, এই জিনিসটা শেষ করলাম। এখন আসো গতির সমীকরণ। গতির সমীকরণ কয়টি? অনেকেই কনফিউশনে থাকে, গতির সমীকরণ কয়টি? গতির সমীকরণ মূলত 4টি। এমসিকিউ আসতে পারে। গতির সূত্র না, গতির সমীকরণ। গতির সমীকরণ 4টি, নির্দ্বিধায় 4টি দাগাইবা। 1 নাম্বার ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। 2 নাম্বার ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। 3 নাম্বার এস ইকুয়াল ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। 4 নাম্বার এস ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। এই হচ্ছে গতির সমীকরণ 4টি। এখন বলতে পারো স্যার আরো তো আছে, ওইগুলোকে আমরা অন্যান্য বলবো। কারণ কি? কারণ হচ্ছে যখন তুমি সমবেগ থাকবে, সমবেগ, তখন তুমি দূরত্ব বের করবা। সমবেগের ক্ষেত্রে দূরত্ব বের করবা, কি লিখবা? এস ইকুয়াল ভিটি। এটা সমবেগের বেলায়, সমবেগের ক্ষেত্রে যখন কোনো বস্তুর বেগের পরিবর্তন হবে না, সমবেগ থাকবে, তখন ওই বেগের সাথে জাস্ট সময়টা গুণ করে দিবা, সমবেগ পেয়ে যাবে। আরেকটা ত্বরণ, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে ত্বরণ। তো তুমি জানো এই যে এখান থেকে এই সূত্রটা নেওয়া যায়, অর্থাৎ এই দুইটা সূত্র, এই 4টা সূত্র থেকে প্রতিপাদন করা যায়। সুতরাং এইগুলা মূল সমীকরণ নয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা শিখলাম। এখন এখানে কোনটা কি জিনিস তার ব্যাখ্যাটা আমি একটু পাশে দিয়ে দিই। ওকে, এখানে যদি আদিবেগ উল্লেখ করা থাকে তাহলে আদিবেগ তো ওইটাই ধরবা, আর আদিবেগ যদি উল্লেখ না থাকে তাহলে 0 হবে। এবং যদি উল্লেখ করা থাকে যে স্থির অবস্থান থেকে কোনো বস্তু যাত্রা শুরু করলো, তখন সেখানে আদিবেগ কি হবে? অবশ্যই 0 হবে। তাহলে ইউ মানে আদিবেগ, আজকে এসএসসি 26-এর রেজাল্ট দিল। পাশে একটা স্কুল আছে, রেজাল্ট কি হয়েছে আল্লাহ জানে। কিন্তু এই যে কি গান, মানে বিশ্রী গান ছেড়ে দিয়া এই নাচানাচি এখনো করতেছে, রাতের কয়টা বাজে। এইগুলো হচ্ছে শিক্ষা সংস্কৃতি। ইউ হচ্ছে আদিবেগ, আদিবেগ এটা তুমি এভাবে লিখবা। আদিবেগ ইউ ইকুয়াল ধরো 5 মিটার পার সেকেন্ড। আদিবেগ থাক আর শেষ বেগ থাক, সেটার একক কিন্তু মিটার পার সেকেন্ড হবে। ভি হচ্ছে তোমার শেষ বেগ, এটা তুমি লিখবা ভি ইকুয়াল ধরো 10 মিটার পার সেকেন্ড আছে, এটা লিখবা। ওকে, তাহলে এই যে টি তো জানোই। এই যে এ মানে কি? এ হচ্ছে ত্বরণ, এ মানে হচ্ছে ত্বরণ। তো ত্বরণ তুমি এ ইকুয়াল ধরো 10 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এটা লিখবা। ওকে, তারপরে এসটাকে তুমি সবসময় এই যে সরণ, দূরত্ব, এগুলো লিখবা না, লিখবা অতিক্রান্ত দূরত্ব। কি লিখবা? অতিক্রান্ত দূরত্ব। এস ইকুয়াল ধরো 50 মিটার আছে, ওকে, তাহলে এখানে যা যা দরকার ছিল আমি সেগুলো লিখে দিয়েছি। হ্যাঁ, তারপরে দেখো, এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। পরন্ত বস্তু অর্থাৎ কোনো বস্তু উপর থেকে নিচের দিকে পড়বে, উপর থেকে কোনো বস্তু যখন নিচের দিকে পড়ে, তখন সেখানে এটা হয়ে যাবে জি আর এসটা হয়ে যাবে এস ফর হাইট। অর্থাৎ উপর থেকে নিচের দিকে কোনো বস্তু পড়লে বা নিচ থেকে কোনো বস্তু উপর দিকে উঠলে তখন এস হবে না, এইচ হবে।
তখন ত্বরণ রৈখিক ত্বরণ থাকবে না, অভিকর্ষ ত্বরণ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে সূত্র লিখবা তুমি ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, তারপর লিখবা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। আগেরটা কিন্তু 2as ছিল। 3 নাম্বার দেখো s ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এই তিনটা সূত্র হবে যখন কোনো একটা বস্তু নিচের দিকে পড়তে শুরু করে। হ্যাঁ, পরন্ত বস্তুর বেলায় এই সূত্রটা হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে স্যার এখানে এ এর জায়গায় জি দিলেন কেন? জি তখনই হবে যখন একটা বস্তু উপর দিকে উঠতে শুরু করে অর্থাৎ নিচের দিকে নামতে শুরু করে, তখন অভিকর্ষ ত্বরণের দিকে কাজ করে অথবা বিরুদ্ধে কাজ করে, এই জন্য তোমার জি হয় এবং এসটা তোমার এইচ হয়। ওকে, আমরা এই বিষয়টা বুঝলাম। তারপরে দেখো কোনো বস্তু যদি, এখানে একটা বিষয় তোমাদের আমি বলে রাখি, এখানে কোনটা কি জিনিস সেটা একটু বলে রাখি। দেখো কোনো বস্তু যখন একটা নির্দিষ্ট স্থির অবস্থান থেকে পড়তে শুরু করে, স্থির অবস্থানে আছে বস্তুটা, আদিবেগ কিন্তু 0, তাহলে আদিবেগ এই ক্ষেত্রে আদিবেগ অলওয়েজ 0 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 হবে। ওকে, আর জি মানে কি জানোই তো, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, তার একটা ফিক্সড মান আছে 9.8 ms ইনভার্স 2। আর এস হচ্ছে উচ্চতা এস ইকুয়াল ধরো 5 মিটার। হ্যাঁ, ওইখানে তো আবার এস লিখে ফেলছি, এইচ হবে। ওকে, আর ভি মানে তো শেষ বেগ জানোই। তো এই বিষয়গুলো আশা করি আমি বুঝতে পারছো। আমি একটু মুছাই দিলাম। এখন কোন একটা বস্তু তুমি উপর দিকে নিক্ষেপ করবা, তাহলে আমরা লিখবো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই বিষয়টা আমরা একটু ভালোভাবে বুঝি। এখানে তো অবশ্যই এ হয়ে যাবে জি এবং এস হয়ে যাবে এস, তা তো আমি বুঝলাম। সেক্ষেত্রে সূত্র হবে, দেখো কাজ দুই প্রকারের হয়, একটা হলো ধনাত্মক কাজ, একটা ঋণাত্মক কাজ। যখন অভিকর্ষ বলের দিকে কাজ করে, অভিকর্ষ বল কিন্তু নিচের দিকে কাজ করে, যখন অভিকর্ষ বলের দিকে কাজ করে তখন সেটা হবে তোমার ধনাত্মক কাজ। ওকে, অর্থাৎ অভিকর্ষ বল যেদিকে কাজ করছে ওই বস্তুটা ওই দিকে কাজ করছে, তাহলে সেটা হবে ধনাত্মক কাজ। আর ঋণাত্মক কাজ কি, তুমি একটা বস্তু মাটিতে পড়ে আছে, এটা উপর দিকে উঠাইলা, তাহলে এটা হবে কি ঋণাত্মক কাজ, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করলো, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলো। যখন তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করবে তখন যেটা হয়ে যাবে মাইনাস, ত্বরণটা মাইনাস হয়ে যাবে। এই জন্য আমরা লিখবো ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। 2 নম্বর সূত্র হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। 3 নম্বর হচ্ছে এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। মোস্ট ইম্পর্টেন্ট এই সূত্রগুলো, হ্যাঁ তোমাকে এগুলো মাথায় রাখতে হবে। ওকে, তো আমি কোন পর্যন্ত গেলাম একটু দেখে নেই। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে লিখলাম। এখন আসো গ্যালিলিওর যে সূত্রগুলো আছে সেগুলো একটু দেখি। আমি জাস্ট দেখে নিলাম যে আসলে কোন পর্যন্ত গেলাম। দেখো এখানে কোনটা কি জিনিস একটু আমি যদি লিখে নেই, দেখো যখন তুমি একটা বস্তু নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করবে তখন বস্তুটা তার সর্বোচ্চ উচ্চতা যাওয়ার পরে সেখানে 0 হয়ে যাবে। 0 যে পর্যন্ত না হবে সেই পর্যন্ত বস্তু কিন্তু উপর দিকে উঠতেই থাকবে। তো যখন 0 হয়ে যাবে তখন কিন্তু বস্তু আবার নিচের দিকে নামতে শুরু করবে। তাহলে আরেকটা জিনিস মাথায় রাখবে, একটা বস্তু উপর দিকে উঠতে যত সময় লাগে নিচের দিকে নামতে ঠিক ততটুকু সময় লাগে। তো যখন একটা বস্তু উপর দিকে উঠতে শুরু করে সর্বোচ্চ চূড়ায় গিয়ে কি হয়ে যায়, শেষ বেগ 0 হয়ে যায়। তো এই ক্ষেত্রে তোমার শেষ বেগ ভি ইকুয়াল অলওয়েজ 0 হবে। আর আদিবেগতে তোমার একটা থাকবে, ধরো তুমি আদিবেগ 20 মিটার পার সেকেন্ড ইনভার্স 1 বেগে বস্তুটাকে নিক্ষেপ করছো, সময় থাকবে, জি থাকবে, উচ্চতা থাকবে, তাই না? উচ্চতা এস ইকুয়াল ধরো 50 মিটার, এইভাবে থাকবে। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারছি।
ওকে, এরপরে দেখো, ওকে, তো এরপরে গ্যালিলিও সূত্র, গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তু সূত্র, গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র। হ্যাঁ, আমরা এই গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্রটা একটু দেখব। ওকে, তো গ্যালিলিওর পরন্ত বস্তু সূত্র হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে কোন এক নাম্বার যে সূত্রটা, সেটা তোমার শর্ত হলো তিনটা, শর্ত হচ্ছে তিনটা। এক নাম্বার স্থির অবস্থা, তারপরে দুই নাম্বার হচ্ছে বিনা বাধা, তিন নাম্বার হচ্ছে একই উচ্চতা। এটা তোমার এমসিকিউর জন্য আসতে পারে যে প্রথম সূত্রটা কয়টা শর্তের উপর ডিপেন্ড করে? তিনটা। স্থির অবস্থা, বিনা বাধা, একই উচ্চতা। বিনা বাধা বলতে কি? যেখানে বায়ু নাই সেখানে কিন্তু একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তু একসাথে মাটিতে পড়বে, এবং একই উচ্চতা থাকবে, এবং সেটা স্থির স্থির থাকবে। ধরো এখানে বাতাস নাই, মনে করো বায়ু নাই, তাহলে এই দুইটা বস্তু, একটা হালকা একটা ভারী, একসাথে ছেড়ে দিলে দুইটা বস্তু একসাথে মাটিতে পড়বে। অর্থাৎ স্থির অবস্থা, বিনা বাধা, একই উচ্চ থেকে দুটি বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। ওকে, এটা হচ্ছে এক নাম্বার। এর কোনো গাণিতিক নাই। দুই নাম্বারটা দেখো, দুই নাম্বারটার শর্ত হচ্ছে দুইটা, শর্ত সমূহ। একটা হলো স্থির অবস্থা, দুই নাম্বার হলো তোমার বিনা বাধা, সরি, একই স্থির অবস্থা এবং কি স্থির অবস্থা এবং বিনা বাধা, রাইট, বিনা বাধা, বিনা বাধা। এই দুইটা শর্ত হলো দুই নাম্বার সূত্রের উপর। তো স্থির অবস্থা এবং বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। এটার গাণিতিক আছে ভি সমানুপাতিক টি। আশা করি বুঝতে পারছো। তাহলে এক নাম্বার সূত্রে কোনো গাণিতিক নাই। দুই নাম্বার সূত্র হচ্ছে ভি সমানুপাতিক টি। তিন নাম্বার সূত্র কি? তিন নাম্বার সূত্রের শর্তটা আমরা দেখি। তিন নাম্বার সূত্রের শর্ত হচ্ছে স্থির অবস্থা, অনেক ইম্পর্টেন্ট এই সূত্রটা, এটার উপর পরীক্ষায় এমসিকিউ আসে। স্থির অবস্থা আর হচ্ছে বিনা বাধা, স্থির অবস্থা এবং বিনা বাধা। এর গাণিতিক আছে স্থির অবস্থা বিনা বাধায় পরন্ত কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এস সমানুপাতিক রুট ওভার টি স্কয়ার, এস সমানুপাতিক রুট ওভার টি স্কয়ার। বুঝতে পারছো? অর্থাৎ কোনো একটা বস্তু যখন পড়তে শুরু করে তখন তার যে অতিক্রান্ত দূরত্ব সেটা সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ সময় বাড়লে দূরত্ব বাড়বে। এই হচ্ছে পরন্ত বস্তুর গ্যালিলিও সূত্র। এটার সাহায্যে গাণিতিক করা যায়, এমসিকিউ আসে। তোমাকে প্রশ্ন করলো কোন একটি বস্তু 5 সেকেন্ডে 10 মিটার পথ অতিক্রম করলে 7 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে। এই ধরনের অঙ্ক আছে। যখন আমি অধ্যায়গুলা একদম ইন ডিটেলস আলোচনা করব, এখন তো যা সূত্র ব্যাখ্যাগুলো দিচ্ছি, তোমরা ওই ভিডিওগুলো দেখলে এগুলো পাবে। ওকে, তাহলে আমরা গ্যালিলিওর যে সূত্রগুলো ছিল এগুলো পড়ে নিলাম। ওকে, গ্যালিলিও সূত্রের পরে হচ্ছে আমাদের দরকার অভিকর্ষ। এই অধ্যায়ে অভিকর্ষ শব্দটা উল্লেখ করা আছে। অভিকর্ষটা আমি একটু বুঝাই। অভিকর্ষ দেখো, এটা একটু আমার একটু বিস্তারিত আলোচনা করতে হবে। ধরো আল্লাহ তাআলা যা যা সৃষ্টি করছে, সাপোজ আল্লাহ তাআলা যা যা সৃষ্টি করছে সব এতটুকু এই একটা বৃত্তের ভিতরে আছে, তখন তোমাকে এর নাম দিতে হবে মহাবিশ্ব। মহাবিশ্ব, এটা হচ্ছে মহাবিশ্ব। এই মহাবিশ্বের মধ্যে
আমরা পৃথিবীতে যা 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 কিছু দেখতেছি সবকিছু এই মহাবিশ্বের ভিতরে আছে। ধরো ঠিক এই মহাবিশ্বের নিচের অংশের মধ্যে একটা পৃথিবী আছে, এই পৃথিবীর আবার একটা সেন্টার আছে। এই পৃথিবীর উপরের প্রান্তে আমরা বসবাস করি, পৃথিবীর উপরের প্রান্তে আমরা বসবাস করি। অর্থাৎ তুমি যে মাটির উপর দাঁড়ায় আছো, এটা হলো পৃথিবীর উপরের প্রান্ত, উপরের প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। ওকে, উপরের প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। ওকে, এখন এখানে মানুষ আছে, গাছগাছালি আছে, আশেপাশে দেয়াল কোটা সবকিছু আছে। ওকে, তাহলে একজন মানুষ ধর একটা গাছে উঠলো, গাছে ওঠার পরে যদি সে লাফ দেয়, উপর দিকে যাবে নাকি নিচের দিকে? নিচের দিকে যাবে। তো একজন মানুষ যে জায়গায় দাঁড়ায় আছে, এখান থেকে তার পায়ের নিচের মাটিগুলো সরায় দেওয়া হয়, কোথায় যাবে? আস্তে আস্তে সে নিচের দিকে পড়তে শুরু করে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে চলে যাবে। পৃথিবীর কেন্দ্রে চলে যাবে। কেন কেন্দ্রে চলে যাবে? কারণ পৃথিবীর কেন্দ্রের সাথে এই মহাবিশ্বের সমস্ত বস্তুর আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলটা হচ্ছে অভিকর্ষ। এই আকর্ষণ বলটা নাম হচ্ছে অভিকর্ষ। বুঝতে পারছো? আকর্ষণ বল নাম অভিকর্ষ। যখনই তোমাকে বলবে পৃথিবীর কেন্দ্রের সাথে তোমার যে আকর্ষণ বল, এটা কোন ধরনের আকর্ষণ বল? পৃথিবীর কেন্দ্র উল্লেখ থাকলে সেটা অবশ্যই অভিকর্ষ হয়ে যাবে। তাহলে মহাকর্ষ কি? এই যে দুজন ব্যক্তি আছে, এই দুজন ব্যক্তির মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ। সেটা হচ্ছে মহাকর্ষ। এবং এই যে একজন ব্যক্তি আছে, তার সাথে একটা লাইট, ফ্যান, মানে আশেপাশে যা যা বস্তু আছে, যদি আকর্ষণ হয় তাহলে সেটা হবে কি? মহাকর্ষ। আর তোমরা এটা জানো, বিজ্ঞানী নিউটন মহাকর্ষ সূত্র প্রদান করেছেন। সেক্ষেত্রে তোমরা জানো যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তু মানে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বিষয়টা তোমরা জানো। ওকে, তাহলে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, অর্থাৎ পৃথিবী ছাড়া, পৃথিবী কিন্তু মহাবিশ্বের মধ্যে আছে, পৃথিবী ছাড়া মহাবিশ্বের চন্দ্র সূর্যের মধ্যে যে আকর্ষণ বল, এটা হবে মহাকর্ষ। কিন্তু চন্দ্র এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যে যে আকর্ষণ বল, সেটা হবে কি? অভিকর্ষ। ওকে, তাহলে অভিকর্ষ ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এখন আসো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ। দেখো, তুমি কিন্তু অভিকর্ষ ত্বরণ কি জিনিস? কোন একটা বস্তু মুক্তভাবে যদি পড়তে শুরু করে, তাহলে হ্যাঁ, তার বেগ বৃদ্ধির হারটাকে অভিকর্ষ ত্বরণ বলা হবে। অর্থাৎ অভিকর্ষ বলের কারণে কোনো বস্তু যখন নিচের দিকে পড়তে শুরু করে, তখন তার বেগ বৃদ্ধির হারটাকে বলা হবে কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে অভিকর্ষ ত্বরণ তুমি কেমনে বের করবা? অভিকর্ষ ত্বরণ G=gm/r²। এখানে জি মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় অনেক ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। মহাকর্ষীয় ধ্রুবক, এটাকে সর্বজনীন ধ্রুবক বলা হয়। মহাকর্ষীয় ধ্রুবক এর একটা নির্দিষ্ট মান আছে, মানটা হইল 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি/2। এটা। আর এম মানে হচ্ছে পৃথিবীর ভর, এম মানে হচ্ছে পৃথিবীর ভর, আর মানে হইল পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ, আর মানে পৃথিবীর ব্যাসার্ধ। অর্থাৎ তুমি এই সূত্রের মাধ্যমে কখন অভিকর্ষ ত্বরণ বের করতে পারবা? এই সূত্রের মাধ্যমে তুমি অভিকর্ষ ত্বরণ কখন বের করতে পারবা? একটু বোঝার চেষ্টা করো, অভিকর্ষ ত্বরণটা তুমি কখন বের করতে পারবা। ধরো এটা হচ্ছে পৃথিবী, একটা বস্তু একদম পৃথিবীর এতে ভূমি সংলগ্ন আছে, তখন তুমি এই বস্তুর অভিকর্ষ ত্বরণ মান এই সূত্র দিয়ে বের করতে পারবা। কিন্তু যখন তোমার এই বস্তুটা এই ভূমি সংলগ্ন না থেকে, ভূমি থেকে তোমাকে বলছে আর মিটার উচ্চতায় বলতে এখান থেকে তুমি ভূমি থেকে ধরো 50 মিটার উপরে আছো, তার মানে কি এইখান থেকে এই পর্যন্ত এটা তো হলো বড় হাতের আর, পৃথিবীর ব্যাসার্ধ, আর এখান থেকে এই পর্যন্ত এটা তো হলো তোমার ভূমি থেকে কত উচ্চতায় আছো সেই আর। এই ক্ষেত্রে তোমার কি হবে? যে আর এর সাথে
এই যে আর এর সাথে আর যোগ হয়ে হোল স্কয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। ওকে, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় শেষ করতেই ভিডিওটা অনেক লংয়েস্ট হয়ে গেছে। দেখি কত দূর পর্যন্ত করা যায়। 50 মিনিটের ভিডিও হয়ে গেছে। আচ্ছা, আমরা অভিকর্ষ ত্বরণ শিখলাম। এই অধ্যায়ের এই দুইটা অধ্যায়ের এই সূত্রগুলো ছিল, এর বাহিরে সূত্র নেই। এর বাহিরে সূত্র নেই। তোমরা আমার এই ভিডিওটা ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হবে। তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে এবং হচ্ছে তোমরা যদি প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমরা অনেকটা বেনিফিটেড হবে। তোমাদেরকে এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা তোমাদের প্রয়োজনে কমেন্ট করবে এবং লাইক সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।